হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। অস্কার উইনিং ডাইরেক্টর বং জং হো, যার নতুন সিনেমা মিকি 17, যেখানে লিড রোলটা প্লে করছে রবার্ট প্যাটিনসন, কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কতদিন বাদে যেরকম এন্টারটেইনিং সিনেমা দেখলাম আমি বলতে পারবো না ভাই, আউটস্ট্যান্ডিং সিনেমা। এই মানুষটা যে অস্কার ডিজার্ভ করে সেটা আপনি সিনেমাটা দেখলে, তার আগের সিনেমাগুলো দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এবং এই সিনেমাটা যে অস্কারে যেতে চলেছে, অস্কারে নমিনেশন পেতে চলেছে, এটা আমার কাছে খুব পরিষ্কার। না গেলে বা নমিনেশন না পেলে আমি অবাকই হব একটু, কারণ এই সিনেমাটা সেই লেভেলেরই সিনেমা ভাই, আউটস্ট্যান্ডিং সিনেমা। পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি বলতে যে প্রত্যেককে যারা ডার্ক কমেডি জনরা পছন্দ করে, যারা সায়েন্স ফিকশন মুভি পছন্দ করে, তাদের জন্য এই সিনেমাটা জাস্ট মাস্ট ওয়াচ, একটা ট্রিটের মতো এই সিনেমাটা। এবার পজিটিভ দিকে আসি। প্রথমে এই সিনেমাটা না খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। কেন আমি এই কথাটা বলছি, যখনই আপনি হলিউড মুভির কথা বলেন, আবার সেখানে সায়েন্স ফিকশন, আপনার মাথায় প্রথমে যে কথাটা আসে ভাই, খুব কমপ্লেক্স একটা মুভি হবে হয়তো, মানে ইজিলি আমি সেই মুভিটাকে বুঝতে পারবো না, একবার দেখে আমি মুভিটাকে বুঝতে পারবো না। এই মুভিটা কিন্তু সেরকম নয়, কারণ ইনি বড় ডাইরেক্টর, এবং বড় ডাইরেক্টররা জানে যে তার মেসেজটা, তার বক্তব্যটা ইজিলি কি করে বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং ইজি করে কি করে গল্প বলতে হয় এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। সায়েন্স ফিকশন হওয়ার পরেও এখানে যে প্রজেক্টটা চলছে, সেই প্রজেক্টটার প্রত্যেকটা স্টেপ যেভাবে মানে আপনাকে ব্যাক স্টোরিতে গিয়ে ইজিলি বোঝাবে, প্রত্যেকটা জিনিস যেভাবে আস্তে আস্তে করে আপনাকে বোঝাবে, জিনিসটাকে বিল্ড করবে, পুরো জলভাত করে বোঝাবে, স্পুন ফিট করে দেবে আপনাকে বলতে পারেন। তারপরে তো বাকি মুভিটা জাস্ট এন্টারটেনমেন্ট একটা সিনেমা। প্রথমে যেভাবে ব্যাক স্টোরিতে গিয়ে, মানে ব্যাক স্টোরিতে আপনাকে পুরো ঘটনাটা বোঝাচ্ছে যে মানুষ মানে কিভাবে এখানে আসছে, এই প্রজেক্টটা কি বিষয়, মানুষকে কিভাবে তারা দেখছে, বা মানুষকে কিভাবে তারা নিজের কাজের জন্য ইউজ করছে, এবং সেই জিনিসটা মানুষের জন্য কতটা ভালো বা খারাপ, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হবে এখানে। তাদের যে রিসার্চ চলছে, সেই রিসার্চের প্রত্যেকটা যে স্টেপ, তার যে প্রত্যেকটা মেশিনগুলো কি করে চলছে, এই প্রত্যেকটা জিনিস যেভাবে স্টেপ বাই স্টেপ এখানে দেখাবে না ভাই, সেটা আউটস্ট্যান্ডিং এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে মুভিটা আপনি একবার দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে মুভিটাতে কি বলা হচ্ছে, যার জন্য আপনাকে মাথা খুব একটা বেশি খাটাতে হবে না, বা মানে ইন্টেলেকচুয়াল সাজার জন্য বারবার আমি সিনেমাটা দেখছি, আলাদাই কিছু করে ফেলেছে তা নয়। খুব ইজি ভাবে জিনিসটাকে বলা হয়েছে, খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড করেই বলা হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেখানে হচ্ছে ডার্ক কমেডি। আপনারা যারা বং জং হো সিনেমা দেখেছেন এর আগে, তারা জানেন হোস্টের মতো সিনেমা, মেমোরিজ অফ দ্য মার্ডারের মতো সিনেমা, বা প্যারাসাইটের মতো সিনেমাতেও ডার্ক কমেডি কিন্তু খুব ভালো একটা, মানে খুব প্রধান একটা ভূমিকা কিন্তু পালন করে। এখানে যেভাবে ডার্ক কমেডির ইউজ করা হয়েছে, সেটা রবার্ট প্যাটিনসন থেকে শুরু করে মার্ক রাফেলো থেকে শুরু করে প্রত্যেকে, মার্ক রাফেলোকে আমরা হাল্ক হিসাবে চিনি, তিনি এখানে যেভাবে কমেডি পুল অফ করেছে ভাই, সেটা আউটস্ট্যান্ডিং। তার প্রত্যেকটা জায়গা, তার প্রত্যেকটা স্পিচ না হিলেরিয়াস। এই দুটো অ্যাক্টরের কেমিস্ট্রি সেটা খুব সুন্দর। এখানে যারা যারা আর বাদ বাকি কাস্টে ছিল তারাও খুব ভালো, পারফরমেন্সেস এখানে খুব ভালো, এবং পারফরমেন্সেস এর জন্য এখানে যেভাবে কমেডিটা পুল অফ হয়, ডার্ক কমেডিটা উঠে আসে, সেটাও কিন্তু বেশ ভালো, মিনিংফুল এবং সিচুয়েশনাল। আপনাকে কোনোভাবে ক্যাতুকুতু দিয়ে হাসানো হচ্ছে না। তার সঙ্গে না পারফরমেন্সেস, এখানে রবার্ট প্যাটিনসন যেভাবে নিজের ফিজিকটা চেঞ্জ করেছে, তাকে 17 বার মারা হচ্ছে। মানে আপনি গল্পটা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পেরে যাবেন কেন, মানে এই যে পুরো প্রজেক্টটার মধ্যে গল্পটা বলে দিয়েছে যে 17 বার কেন মারা হচ্ছে। এই যে 17 বার মারা হচ্ছে, 17 বার সে আবার নতুন করে জন্ম নিচ্ছে, এই যে 17 বার, 17টা আলাদা আলাদা রবার্ট প্যাটিনসন আসছে, তাদের মধ্যে কিন্তু একটা ছোট্ট ছোট্ট ডিফারেন্স তিনি রেখে দিয়েছে। 17টা ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স রাখা এতটা ইজি নয়। আপনি বুঝতে পারবেন যে এটা কত নম্বর মিকি, ওটা কত নম্বর মিকি, কারণ সে ডিফারেন্সটা তৈরি করেছে পারফরমেন্সের মধ্যে দিয়ে। তার যে বডি জেস্টার, সে যে বডির ওপরে কাজ করেছে, সে যে ট্রান্সফরমেশন করেছে বডি, সেটা আপনি বুঝতে পারবেন। পারফরমেন্সেস দুর্দান্ত। তার সঙ্গে তো বললাম এখানে যে আমাদের মার্ক রাফেলো, সে যেভাবে কমেডি পুল অফ করে সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে আরেকটা জিনিস না এখানে বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। যখন আপনি সায়েন্স ফিকশন মুভি দেখেন, এবং সায়েন্স ফিকশন মুভিতে প্রথম যেটা দরকার হয় যে ভাই লুক অ্যান্ড ফিলটা কতটা ভালো। এখানে যেভাবে সিজিআর কাজ করা হয়েছে, যেখানে ভিএফএক্স এর কাজ করা হয়েছে, যেভাবে একটা ক্রিয়েচারকে দেখানো হয়, সেটা আউটস্ট্যান্ডিং লাগে। প্রত্যেকটা জায়গায় ওই লুক অ্যান্ড ফিলটা ফিল হয় যে টাকা পয়সাটা কোথায় গিয়ে খরচা করা হয়েছে। এবং এই যে সাবজেক্টটা, এই যে জিনিসটা, এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে যেভাবে লুক অ্যান্ড ফিলটাকে ঢোকানো হয়েছে, ঠিক সেরকমই গল্পটার মধ্যে স্টোরি টেলিং থেকে শুরু করে, ইমোশন থেকে শুরু করে, ড্রামা থেকে শুরু করে, কমেডি থেকে শুরু করে, সায়েন্স ফিকশন থেকে শুরু করে সব, মানে এই একটা গল্পকে বলতে গিয়ে কত কিছু তিনি এনেছে, এবং সব কিছু অ্যাপ্লাই করে এই গল্পটাকে ইজি ওয়েতে বলছে। এটা নট ম্যাটার অফ জোক, মানে বলতে, রিভিউ দিতে খুব ইজি লাগছে হয়তো, কিন্তু জিনিসটা করাটা এতটাও সোজা নয় যে একটা সায়েন্স ফিকশন মুভির মধ্যে আমি এত কিছু ঢোকাবো এবং সেটাকে লোকের সামনে ইজিলি আমি বলবো। সেই জিনিসটা, সেই স্টোরি টেলিংটা, রাইটিংটা
অসাধারণ। ভিএফএক্স এর কাজ, সিজিআই এর কাজ থেকে শুরু করে পারফরমেন্সেস, রাইটিং, বেসিক যে স্টোরি লাইন, সেই জিনিসটা খুব ভালো। তার সঙ্গে এখানে যেভাবে সায়েন্স ফিকশন জিনিসগুলো দেখায়, ভাই আউটস্ট্যান্ডিং সিনেমা ভাই, ফুল এন্টারটেনমেন্ট, যেখানে আপনি সবকিছু পাবেন। আর আপনাকে সায়েন্স ফিকশন বলে যে বললাম, মানে বুদ্ধিদীপ্তের মতো এরকম বলতে হবে না যে ভাই বুঝতে পারলাম না, মাথা ফেটে গেল, কি সিনেমা বানিয়েছেন, না, ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট তার পাশাপাশি এন্টারটেনিংও। যান গিয়ে মিকি 17 বল সিনেমাটা দেখুন, আউটস্ট্যান্ডিং লেগেছে আমার। মানে অনেক দিন বাদ এরকম একটা সিনেমা দেখলাম যেটা আমাকে থরলি এন্টারটেন করেছে। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানি গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।